প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাস ৩ এই পত্রের যে ৫টি ক্লাস আমরা ভাগ করেছি তার প্রথম ক্লাসটি। আজকে আমরা কথা বলবো ছোট গল্প নিয়ে এবং ধারাবাহিকভাবে আমরা উপন্যাস, কবিতা, নাটক এবং প্রবন্ধ নিয়ে ক্লাস নিব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই পত্রের ছোট গল্পের প্রথম ক্লাসটি। আমরা শুরুতে দেখতে চাই যে আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয়সমূহ কী কী। সৈয়দ ওয়ালিউল্লাহ নয়নচারা গল্পে বিধৃত সহজ জীবনের পরিচয়, হাসান আজিজুল হকের ছোট গল্পের মূল বৈশিষ্ট্য, আত্মজা ও একটি করবী গাছ গল্পের বিষয়বস্তু, সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, দুধে ভাতে উৎপাত ছোট গল্পের মূল বক্তব্য, সরদার জয়েন উদ্দিনের ছোট গল্পের বৈশিষ্ট্য, মাহমুদুল হকের ছোট গল্পের বিচিত্র ধর্মের বিচিত্র পেশার মানুষের অন্তর্দ্বন্দ্ব আলোচনা। এছাড়াও আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পের স্বরূপ, বাংলা ছোট গল্প আখতারুজ্জামান ইলিয়াসের অবদান, মুক্তিযুদ্ধ উত্তর বাংলা ছোট গল্পের ধারা ও বিষয় ভাবনার স্বরূপ, 1947 পরবর্তী বাংলা ছোট গল্পের বর্ণিত সমাজচিত্রের বর্ণনা। এছাড়াও নয়নচারা গল্পের বৈরী সময়ের প্রান্তিক মানুষের যাপিত জীবনের ভাষ্যচিত্র তুলে ধরা হবে। তো শুরু করছি সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা গল্পে বিধৃত শহর জীবনের পরিচয় দিয়ে। নয়নচারা গল্পের তথ্যমতে নয়নচারা বাংলাদেশে আর 5টি গ্রামের মতোই শোভা সৌন্দর্যে ভরপুর। দুর্ভিক্ষের কারণে আমু গ্রামের মানুষদের সাথে শহরে চলে আসে। দিনের বেলা আমু রাস্তায় রাস্তায় অলিতে গলিতে বাড়িতে বাড়িতে মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে, আর রাতের বেলায় ফুটপাতে শুয়ে নয়নচারা গ্রামের কথা মনে করে দীর্ঘশ্বাসে বুক কাঁপায়। শহরের হৃদয়হীন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত। কোথাও আশ্রয় না পেয়ে অসহায় মানুষগুলো ফুটপাতে পড়ে আছে। এখানকার মানুষের আচার আচরণ সম্পর্কে আমু ছিল অজ্ঞ। কয়েকদিনের মধ্যেই শহর সম্পর্কে তার যে ধারণার সৃষ্টি হলো তা হলো এখানকার রাস্তা, অলিগলি, দোকান, হোটেল, ঘরবাড়ি এবং আবহাওয়া হৃদয়হীন ও নিষ্ঠুর। শহরের আকাশের নিচে খাদ্য নেই, দয়ামায়া নেই, রয়েছে শুধু হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা এবং অসহ্য বৈরিতা। শহর জীবনের পরিচয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয় সেগুলো হচ্ছে নগরীর হৃদয়হীনতা। দুর্ভিক্ষে মানুষেরা শহরে আশ্রয় নিতে আসে, কিন্তু শহরের মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল নয়। অসহায় মানুষের সংগ্রাম। শহরের ফুটপাতে আশ্রয় নেওয়া মানুষদের খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, অবহেলার শিকার হয়। শহরে বৈরিতা। আমু শহরের মানুষের নির্দয় আচরণে মুখোমুখি হয়, যেখানে কেউ তার দুর্দশার প্রতি সহানুভূতি দেখায় না। এবং প্রাকৃতিক ও মানবিক পার্থক্য। গ্রাম বাংলার সহজ সরল জীবন এবং শহরের কঠোর বাস্তবতার মধ্যে তীব্র বৈপরীত্য দেখা যায় এই নয়নচারা গল্পের মধ্য দিয়ে। আর এটি হচ্ছে শহরী জীবনের একটি চিত্র বা পরিচয়। এরপর দেখি আমরা হাসান আজিজুল হকের ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ কথাকার হাসান আজিজুল হক ছোট গল্পের ধারায় সংযোজন করেছেন একটি স্বতন্ত্র মাত্রা। বস্তুনিষ্ঠতা তার গল্পের বিশেষ গুণ। বস্তুবাদী জীবনদৃষ্টির আলোয় তিনি উন্মোচন করেছেন সমাজ জীবনের বহুমাত্রিক অবক্ষয়, শোষিত দলিত মানুষের হাহাকার, দারিদ্র্যের চালচিত্র, নিম্নবর্গের দ্রোহ, ক্ষোভ, কখনো বা তাদের প্রতিবাদ ও প্রতিরোধের কাহিনী। বস্তুত হাসান আজিজুল হক হচ্ছেন সেই ব্যতিক্রমী গল্পকার যার বেশি কিছু গল্প সমগ্র বাংলা ছোট গল্পে ধারায় নির্দ্বিধায় প্রথম সারিতে আসন পাবার যোগ্য। হাসান আজিজুল হকের গল্পগুলো পড়লে মনে হয় তিনি কেবল গল্প বলেন না, তিনি আমাদের সমাজের আয়না ধরে রেখেছেন। হাসান আজিজুল হকের ছোট গল্পের যে বৈশিষ্ট্য তা হচ্ছে বাস্তবতা ও নির্মমতা। তার গল্পে জীবন ও সমাজের কঠিন বাস্তবতা ফুটে ওঠে। মানবিক মনস্তত্ত্ব। তার গল্পের চরিত্রগুলো গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়ে গড়ে ওঠে। প্রতীকী ভাষা। হাসান আজিজুল হক তার গল্পে নানা প্রতীক ব্যবহার করেন যা গল্পকে আরও গভীর তাৎপর্য দেয়। এছাড়া রয়েছে তার সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী। তার ছোট গল্পগুলো শব্দের মিতব্যয়ী ব্যবহারের মাধ্যমে প্রবল আবেগ ও বক্তব্য প্রকাশ করে। গ্রাম ও শহরের বৈপরীত্য। গল্পে গ্রামীণ ও নগর জীবনের জটিলতা, দুই সমাজের মধ্যে বিদ্যমান তীব্র পার্থক্য ফুটিয়ে তোলা হয়। এবং সর্বশেষ রয়েছে রাজনৈতিক ও সামাজিক চেতনা। রাজনৈতিক সংকট, সামাজিক অন্যায়, শোষণের বিরুদ্ধে বিদ্রোহী সুর লক্ষ্য করা যায় হাসান আজিজুল হকের ছোট গল্পের মধ্যে। এরপর আমরা আলোচনা করব আত্মজা ও একটি করবী গাছ গল্পের মূল বিষয়বস্তু।
আত্মজা ও একটি করবী গাছ হাসান আজিজুল হকের একটি অসামান্য নির্মাণ উদ্বাস্তু ছন্নছাড়া এক শরণার্থী বৃদ্ধের জীবন যাপনের মর্মদাহী এক বৃত্তান্ত। আত্মজা ও একটি করবী গাছ। গ্রামের 3 বখে যাওয়া যুবক দেশছাড়া এক বুড়োর কন্যাকে ভোগের আকাঙ্ক্ষায় বেরিয়েছে। পৌঁছেছে তারা বুড়োর বাড়িতে এবং অর্থের বিনিময়ে স্ত্রীকে শাসন করে বুড়ো 2 যুবককে পাঠিয়ে দিল আত্মজার ঘরে। এই হচ্ছে আলোচ্য গল্পের মূল ঘটনা। সংসার নির্বাহের জন্য কেশবুড়ো আত্মজাকে তুলে দিয়েছে ভোগবিলাসী যুবকদের কাছে। রুকু কোনো প্রতিবাদ করছে কি না তার স্বাক্ষর নেই গল্পের মধ্যে, কিন্তু রুকুর মা যে প্রতিবাদ করেছে, মেনে নেয়নি এই অনাচার, তা বোঝা যায় কেশবুড়োর এই ভৎসনা থেকে। চুপ চুপ মাগি চুপ কর কুর্তি এবং সমস্ত চুপ হয়ে যায়, সন্দেহ নেই। বেঁচে থাকার জন্য আত্মজাকে এইভাবে ব্যবহার করতে গিয়ে কেঁপে উঠত কেশবুড়োর হৃদয় আত্মা। এই গল্পটির মধ্যে যা প্রকাশ পেয়েছে তা হচ্ছে দেশভাগ ও উদ্বাস্তু জীবন। গল্পটি দেশভাগের ফলে সৃষ্ট সামাজিক ও পারিবারিক সংকটকে তুলে ধরে। নারীর প্রতি শোষণ গল্পে নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতন ও অবমাননাকর চিত্র ফুটে উঠেছে। প্রতীকী উপস্থাপনা করবী গাছ এখানে কঠোর বাস্তবতার প্রতীক, যা গল্পের আবহকে আরও গভীর করে তোলে। সমাজের নিষ্ঠুরতা গল্পটি সমাজের নিষ্ঠুর বাস্তবতা ও ক্ষমতার অপব্যবহারকে তুলে ধরে। আশা করি ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ক্লাসটি শেষ করে এর পিডিএফটি অবশ্যই সংগ্রহ করবেন এবং আমরা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যে গল্পটির মূল বক্তব্য প্রকাশ পেয়েছে তা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক এর মধ্যে উপস্থাপন করেছি। আশা করি এই টপিকগুলো বা এই সংক্ষিপ্ত উপস্থাপনাগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে বলে আশা করছি। এরপর দেখি আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর ছোটগল্পের গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়। কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ ছোটগল্প এবং বাংলা সাহিত্যে তিনি নতুন ধারার প্রতিকৃত। তার প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা 2টি, নয়নচারা এবং 2 তীর ও অনন্য গল্প। এছাড়াও অপ্রকাশিত গল্পগ্রন্থে 32টি গল্প রয়েছে। ওয়ালিউল্লাহর গল্পে গ্রাম বাংলার ধর্মান্ধতা ও কুসংস্কারের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। তিনি 2 তীর ও অনন্য গল্পগ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন। অধিকাংশ গল্পের মানুষের অন্তর্জীবনের দ্বন্দ্ব আর সংঘাতকে অধিকার বাস্তবতার শিল্প ভাবনায় রূপ দেওয়ার প্রয়াস লক্ষ্য করা যায়। তার নয়নচারা গল্পের মধ্যে যে সকল গল্প রয়েছে সেগুলো হলো নয়নচারা, মৃত্যুযাত্রা, পরাজয়, খুনি, জাহাজি ইত্যাদি। সৈয়দ ওয়ালিউল্লাহ তার ছোটগল্পে অস্তিত্ববাদী দর্শনকে শিল্পরূপ দান করতে গিয়ে অধিকাংশ গল্পেই চেতনাপ্রবাহ রীতির আশ্রয় নিয়েছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পে বর্ণনার ক্ষেত্রে অধিকাংশ গল্পে সর্বাক্ত লেখকের প্রেষণ বিন্দু ব্যবহার করেছেন, তবে কখনো কখনো ব্যক্তির প্রেক্ষণ বিন্দু প্রাধান্য পেয়েছে। এরপর আলোচনা করব দুধে ভাতে উৎপাত ছোটগল্পের মূল বক্তব্য। আখতারুজ্জামান ইলিয়াসের দুধে ভাতে উৎপাত গল্পে অসুস্থ জয়নাবের খুব ইচ্ছা হয় দুধ ভাত খেতে। তার ইচ্ছাটা গরিবের ঘোড়ারোগ নয়, মামুলি একটি শখ। অবশ্য জয়নাবের একটি গাভী ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে ওটা হাতছাড়া হয়ে যায়। যখন গাভী ছিল তখন দুধের বিনিময়ে চাল কিনে আনতে হতো। জয়নাবের ঘরে দুধ ও ভাত দুটোরই প্রকার অভাব দেখা দিয়েছিল। 1.5 পোয়া দুধের সঙ্গে 1.5 সের চালের ভাত গুড় ও সবরি কলা দিয়ে মেখে 7 জনে খেত। জয়নাবের জন্য বরাদ্দ থাকতো শেষ 2 লোকমা। তারপর দুধ ভাত খেতে গিয়ে ছেলেমেয়েদের করুণ মুখগুলো তার দুঃখ, বেদনা ও রোগের উপসর্গরূপে দেখা দেয়। জয়নাব প্রচণ্ডভাবে বমি করে, হয়তো তার বমির তোরে ভেসে যায় দুধ ভাত খাওয়ার চাহিদা। যাই হোক, একসময় দুধ ভাত চাওয়ার অপূর্ণতা নিয়ে শেষ যাত্রা করে জয়নাব। গল্পটির মূল বক্তব্যে প্রকাশ পেয়েছে সমাজের বাস্তবতা। দুধে ভাতে উৎপাত গল্পটিতে সমাজের কঠোর বাস্তবতা তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে সমাজের বৈষম্য। গল্পটিতে সামাজিক শ্রেণীবিন্যাস, দরিদ্র ও বিত্তবানদের পার্থক্য ও ক্ষমতার অপব্যবহার ফুটিয়ে তোলা হয়েছে। এরপর রয়েছে বাস্তবতা ও প্রতারণা। এখানে দেখা যায় কিভাবে ব্যক্তির জীবন পরিস্থিতি সমাজের নীতির দ্বারা প্রভাবিত হয়। ব্যঙ্গ ও স্যাটায়ার, লেখক অত্যন্ত সূক্ষ্ম ব্যঙ্গাত্মক ভাষায় সমাজের অসঙ্গই তুলে ধরেছেন। সর্বশেষে রয়েছে ব্যক্তির লড়াই। গল্পটি দেখায় কিভাবে সাধারণ মানুষ কঠিন পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকে। এভাবে আমরা প্রত্যেকটি গল্পের মূল বক্তব্যগুলোকে টপিক আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই টপিকগুলো আপনাদের অনেক বেশি সাহায্য করবে। আমরা এরপর আলোচনা করব সর্দার জয়েন উদ্দিনের ছোটগল্পের বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যে ছোটগল্প শাখার সর্দার জয়েন উদ্দিনের অবদান অনস্বীকার্য। সাধারণ স্তরের মানুষের জীবন কিভাবে শোষণে, বঞ্চনায় ও নির্যাতনে পীড়িত হতে থাকে তার আলেখ্য রচনায় সর্দার জয়েন উদ্দিন সতত নিষ্ঠাবান। শোষণ ও অত্যাচার ও অমানবিকতার বিরুদ্ধে সর্দার জয়েন উদ্দিন একসময় প্রতিবাদী সাহিত্যকর্মী। সর্দার জয়েন উদ্দিনের ছোটগল্পগুলোতে মূলত গ্রামীণ সমাজ বাস্তবতা এবং সামাজিক শোষণ তুলে ধরে।
তার গল্পে গ্রাম বাংলার জীবন, দরিদ্র মানুষের সংগ্রাম, সামন্ত শ্রেণীর শোষণ এবং নারীর ভাগ্য বিড়ম্বরিত অবস্থার নিখুঁত চিত্র ফুটে তোলা হয়েছে। তার গল্পের মূল বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ সমাজের বাস্তবতা। তার গল্পে গ্রাম বাংলার জীবনযাত্রার নিখুঁত চালচিত্র পাওয়া যায়। শোষণ ও প্রতিবাদ, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের দুর্দশা এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সুর লক্ষ্য করা যায়। নারীর জীবন, নারীর সামাজিক অবস্থা, তার সংগ্রাম ও বঞ্চনার চিত্র তার গল্পে বিশেষভাবে ফুটে তোলে। সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ত শ্রেণীর শোষণ ও ক্ষমতার অপব্যবহার তার গল্পের অন্যতম প্রধান বিষয়। বাস্তবধর্মী ভাষা, গল্পের ভাষা সহজ, সরল এবং বাস্তবধর্মী, যা পাঠককে গভীরভাবে স্পর্শ করে। এটি ছিল আমাদের সর্দার জয়েন উদ্দিনের ছোট গল্পের মূল বিষয়বস্তু। আমরা এরপর আলোচনা করি মাহমুদুল হকের ছোট গল্পের বিচিত্র ধর্মের বিচিত্র পেশার মানুষের অন্তর্দ্বন্দ্ব আলোচনা। মাহমুদুল হকের ছোট গল্পে বিচিত্র ধর্ম ও পেশার মানুষের অন্তর্দ্বন্দ্ব অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে ওঠে। তার গল্পগুলোতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন সংগ্রাম, অস্তিত্বের সংকট এবং মানবিক টানাপোড়েনের গভীরভাবে প্রতিফলিত হয়। মাহমুদুল হকের গল্পের ভাষা অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু তার প্রতিটি শব্দ গভীর অর্থ বহন করে। তার গল্পে অস্তিত্ববাদী দর্শন এবং মানবিক সংকট এক অনন্য শৈলীতে প্রকাশিত হয়েছে। গল্পের অন্তর্দ্বন্দ্বের প্রকাশ, ধর্মীয় ও সামাজিক দ্বন্দ্ব। তার গল্পে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান এবং তাদের মধ্যে থাকা সামাজিক ও ধর্মীয় টানাপোড়েন উঠে আসে। পেশাগত সংকট, গল্পের চরিত্ররা বিভিন্ন পেশার মানুষ, কখনো ঢাকি, কখনো কৃষক, কখনো শ্রমিক, যাদের জীবন সংগ্রাম ও পেশাগত সংকট গল্পের মূল উপজীব্য হয়ে ওঠে। অস্তিত্বের প্রশ্ন, তার গল্পে মানুষের অস্তিত্বের সংকট, পরিচয়ের অনুসন্ধান এবং জীবনের অর্থ খোঁজার প্রচেষ্টা ফুটে ওঠে। মানবিক সম্পর্কের জটিলতা, গল্পগুলোতে পারিবারিক ও সামাজিক সম্পর্কের জটিলতা, ভালোবাসা, ত্যাগ এবং প্রতারণার বিষয়গুলো গভীরভাবে আলোচিত হয়। এভাবে আমরা দেখতে পাই মাহমুদুল হকের ছোট গল্পের বিচিত্র ধর্মের, বিচিত্র পেশার মানুষের অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠেছে। আমরা এরপর আলোচনা করব আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পের স্বরূপ বিশ্লেষণ। আখতারুজ্জামান ইলিয়াস তার ছোট গল্প কাহিনী বিন্যাস বা দৃষ্টিকোণের ব্যবহার যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা মূল্যায়ন করা আসলে অসম্ভব। বিষয়ের সাথে কাহিনী বিন্যাসের সামঞ্জস্য বিধান করা ছিল আখতারুজ্জামান ইলিয়াসের লক্ষ্য। সূচনা এবং সমাপ্তি অত্যন্ত সাদামাটা, সরাসরি তিনি গল্প আরম্ভ করেন। ফলে তার গল্পে উঠে এসেছে মানুষের ভেতরের মানুষ, বাস্তবতার ভেতরের বাস্তবতা এবং নিষ্ঠুরতার ভেতরের নিষ্ঠুরতা। আমরা তার গল্পগুলোর মধ্যে যে বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে তা একটু দেখার চেষ্টা করি। প্রথমে কথা বলবো উৎসব গল্প নিয়ে। নগর জীবনের দুই দিক উপস্থাপন হয়েছে এ গল্পে। ধানমন্ডির বিয়ে বাড়ির আলোকে ঝলমল পরিবেশ, শহরের এলিটদের অভিজাততান্ত্রিক জীবনের কিছু পরিচয়। অন্যদিকে পুরনো ঢাকার নিত্যদিনের ঘটনাকে জুড়ে দিয়ে বর্তমান নগর সভ্যতা স্বাক্ষর রেখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। ফেরারি গল্পে কাহিনী পরম্পরা রক্ষা করা হয়েছে। গল্পটিতে লেখকের সর্বোক্ত দৃষ্টিকোণ এবং হানিফের দৃষ্টিকোণকে ব্যবহার করা হয়েছে। অন্য ঘরে অন্যস্বর গল্পটিতে তিনি কাল পরম্পরা মেনের গল্প রচনার অগ্রসর হয়েছেন। খোয়ারি গল্পে তিনি বিষয়ের স্থানে রেখে নিজস্ব শৈলীর ব্যবহার করেছেন। এ গল্পে নেশাগ্রস্ত মানুষের বিবেচনা বোধ উপস্থাপনে লেখকের পারঙ্গমতা প্রকাশ পেয়েছে। আখতারুজ্জামান ইলিয়াস ছোট গল্পে বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। তার গল্পগুলোতে সমাজের অন্তর্গত বাস্তবতা, রাজনৈতিক টানাপোড়েন, মানুষের মনস্তত্ত্ব এবং শোষিত জনগোষ্ঠীর জীবনগাথা নিখুঁতভাবে প্রতিফলিত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগুলো পড়লে সমাজের অন্ধকার দিক, মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং জীবন সংগ্রামের চিত্র প্রাণবন্তভাবে প্রকাশিত হয়। ছোট গল্পের স্বরূপ বিশ্লেষণ, বাস্তবতা নির্মম উপস্থাপনা। ইলিয়াসের গল্পে মিথ্যা রোমান্টিকতা নেই, সমাজের কঠোর বাস্তবতাকে অকপরে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক সচেতনতা, তার লেখার মধ্যে ইতিহাস, সমাজতন্ত্র, শ্রেণী সংগ্রাম এবং রাজনৈতিক অস্থিরতা প্রতিফলিত হয়। শোষণ ও বিদ্রোহ, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের সংগ্রাম তার গল্পে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শ্রেণীর বৈষম্য ও অসঙ্গতি, সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের বৈপরীত্য এবং সামাজিক শোষণের চিত্র বহুমাত্রিকভাবে তুলে ধরা হয়েছে তার গল্পগুলোর মধ্যে। মানবিক সংকট, তার চরিত্ররা শুধু বাইরের দুনিয়ার সঙ্গে সংগ্রাম করে না, বরং নিজেদের ভেতরের এক দ্বন্দ্বের শিকার হয়। শব্দের মিতব্যয়ী ব্যবহার, ভাষা সংযত অথচ প্রতিটি শব্দের গভীরতা থাকে যা পাঠককে কাহিনীর সঙ্গে গভীরভাবে যুক্ত করে। শব্দ ব্যবহারের প্রতীকী, নজরে পড়ল পায়ের পাতা দুইখান, হায় হায় পায়ের পাতা দুইখান তার পেছনের দিকে। নিম্নবিত্তের ভাষা, সাহেব বাড়ি থাইকা চিঠি আইছে, পোকের ওষুধ খাইয়া আমার বইনে মইরা গেছে ইত্যাদি। এভাবে দেখি তার ছোট গল্পের স্বরূপ আলোচনা করা হয়েছে তার ছোট গল্পের মধ্য দিয়ে। এরপর আলোচনা করব বাংলা সাহিত্যের ছোট গল্পে আখতারুজ্জামান ইলিয়াসের অবদান। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা ছোট গল্পের জগতে একটি বিশেষ স্থান অধিকার করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের একটি নতুন স্বর নিয়ে এসেছিলেন।
যা তাকে অনন্য লেখকের থেকে আলাদা করে। তার গল্পগুলোতে সাধারণ মানুষের বাস্তবতা, সমাজের অসঙ্গতি এবং মানবিক সম্পর্কে জটিলতা গভীরভাবে উল্লেখিত করে। ইলিয়াসের গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো তার গল্পের কাঠামো এবং বিষয় বৈচিত্র্য। তিনি প্রতিদিনের জীবনের সাধারণ ঘটনা ও চরিত্রগুলোর মাধ্যমে এক গভীর ভাবনা হাজির করেন। তার লেখায় স্থানীয়তা, স্থানচিহ্ন এবং সময়ের প্রভাব অত্যন্ত স্পষ্ট। তার কিছু উল্লেখযোগ্য গল্পের মধ্যে নিরুদ্দেশ যাত্রা, উৎসব, ফেরারি, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম ইত্যাদি অন্যতম। তার গল্পে 1971 সালের মুক্তিযুদ্ধ, শ্রেণী সংগ্রাম ও রাজনৈতিক অস্থিরতা গভীরভাবে প্রতিফলিত হয়। চরিত্রগুলোর গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েনে এবং অস্তিত্বের সংকট গল্পকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবনের নিখুঁত চিত্র তার গল্পে বারবার উঠে আসে। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যের আধুনিক ধারায় নিজস্ব এক শৈলী তৈরি করেন, যা পরবর্তীতে অনেক লেখককে অনুপ্রাণিত করেছে। তার অবদান বাংলা ছোটগল্পকে সমৃদ্ধ করেছে এবং সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। আশা করি তার আলোচনার মধ্য দিয়ে আমরা একথা বুঝতে পারি যে বাংলা ছোটগল্প শাখায় আখতারুজ্জামান ইলিয়াসের অবদান অনস্বীকার্য এবং অপরিসীম। আমরা এরপর কথা বলব মুক্তিযুদ্ধ উত্তর বাংলা ছোটগল্পের ধারা বিষয় ভাবনা স্বরূপ বিশ্লেষণ। বাংলাদেশের ছোটগল্পের ধারা নবীন হলেও অত্যন্ত সমৃদ্ধ শাখা। 1947 সালে দেশ বিভাগ, মুক্তিযুদ্ধ, সামন্তবাদের উত্থান, রাজাকারের উত্থান, দুর্ভিক্ষ, বাস্তুহারা, মানুষের আর্তনাদ, মানুষের নৈতিকতা অধঃপতন, চোরাকারবার, সুবিধাবাদীদের মাথাচাড়া দিয়ে ওঠা ইত্যাদি ছোটগল্পের বিষয়বস্তু ও উপজীব্য বিষয়। বাংলাদেশের ছোটগল্পে সমকালীন সমাজের মানুষের হতাশা, ব্যঞ্জনা, লাঞ্ছনা স্থান পায়। মুক্তিযুদ্ধ পরবর্তী লেখা বাংলাদেশের ছোটগল্পগুলো তুলে ধরা হলো: হাসান আইজুল হক, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতাল, মা মেয়ের সংসার। সৈয়দ শামসুল হক, জলেশ্বরীর গল্পগুলো, শ্রেষ্ঠ গল্প, জলেশ্বরী একটি গ্রামীণ এলাকা। শওকত ওসমান, দুই ব্রিগেডিয়ার, গল্পটি মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে লেখা। বারুদের গন্ধ, লোবানের ধোয়া। ডক্টর আশরাফ সিদ্দিকী, গলির ধারের ছেলেটি, শেষ নালিশ। আখতারুজ্জামান ইলিয়াস, অন্য ঘরে অন্যসার, খোয়ারি। দুধ ভাতে উৎপাত, দোজখের ওম। আলাউদ্দিন আল আজাদ, জীবন জমিন, নির্বাচিত গল্প, শ্রেষ্ঠ গল্প ইত্যাদি। আমরা এরপর আলোচনা করব যে 1947 সালের পরবর্তী বাংলা ছোটগল্পের বর্ণিত সমাজচিত্রের বর্ণনা। 1947 পরবর্তী বাংলা ছোটগল্পগুলোতে সমাজের পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের জীবনযাত্রার চিত্র অত্যন্ত গভীরভাবে ফুটে উঠেছে। এই সময়ের গল্পগুলোতে দেশভাগের প্রভাব, সামাজিক বৈষম্য এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার বাস্তবতা তুলে ধরা হয়েছে। সমাজচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: দেশভাগের প্রভাব। 1947 সালে দেশভাগের ফলে মানুষের বস্তুচ্যুত, উদ্বাস্তু জীবন এবং নতুন পরিবেশে টিকে থাকার সংগ্রাম। রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তান ও পরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এসব ঘটনা গল্পে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। শোষণ ও বৈষম্য। সমাজের নিম্নবিত্ত শ্রেণীর জীবন সংগ্রাম, সামন্ততান্ত্রিক শোষণ এবং ক্ষমতার অপব্যবহার গল্পের মূল উপজীব্য হয়ে ওঠে। নগর ও গ্রাম জীবনের পার্থক্য। শহরের কঠোর বাস্তবতা এবং গ্রামীণ জীবনের সরলতা ও সংগ্রাম গল্পে বারবার উঠে এসেছে। এই সময়ে উল্লেখযোগ্য লেখকের মধ্যে আবুল মনসুর আহমেদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আইজুল হক, সেলিনা হোসেন প্রমুখ রয়েছেন। তারা সমাজের বাস্তবতার চিত্র তুলে ধরেছেন। এছাড়াও বিভিন্ন কবিদের গল্পের মধ্য দিয়ে সেগুলো উঠে এসেছে। বিশেষ করে সৈয়দ ওয়ালিউল্লাহ তার প্রকাশিত গল্পগুলো দুটি, নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প এখানে পাওয়া যায়। আবু ইসহাক তার ছোটগল্পগুলো হলো হারেম এবং মহাপতঙ্গ। এছাড়াও রয়েছেন সৈয়দ জয়নুদ্দিন, নয়নঢুলি, বীরকণ্ঠীর মেয়ে, খরস্রোত। আবুল মনসুর আহমেদ তার গল্পগুলো হলো আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা, গালিভারের সফরনামা। এরপর মাহবুবুল আলমের ছোটগল্পগুলো হচ্ছে তাজিয়া এবং পঞ্চ অন্ন। এছাড়াও রয়েছে আলাউদ্দিন আল আজাদের যে জেগে আছি, ধানকন্যা, মৃগনাভি, অন্তরকায় সিঁড়ি, উজান তরঙ্গ, যখন সৈকত ইত্যাদি। শওকত ওসমান রয়েছে সাবেক কাহিনী, প্রস্তর ফলক, উপশৃঙ্গ, উপলক্ষ, নেত্রপক্ষ, প্রাইস ও অন্যান্য গল্প। শ্রেষ্ঠ গল্প জন্ম যদি তব বঙ্গে। এছাড়া রয়েছে আবু রুশদ, তার গল্পগুলোতে মধ্যে অন্যতম হলো রাজধানীতে ঝড়, প্রথম যৌবন, ডোবা হলো দিঘি, সারি বাড়ি বাড়ি, মহেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, দিন অমলিন, বিয়োগ ব্যথা ইত্যাদি। এভাবে দেখতে পাই বিভিন্ন লেখকের মধ্য দিয়ে 1947 পরবর্তী গল্পগুলো সমাজচিত্রের বর্ণনা প্রকাশিত হয়েছে। এরপর আলোচনা করা হবে যে নয়নচারা গল্পের বৈরী সময়ের প্রান্তিক মানুষের যাপিত জীবনের ভাষ্য। সৈয়দ ওয়ালিউল্লাহ নয়নচারা গল্পটি বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনের কঠিন ও বাস্তবমুখী চিত্র তুলে ধরা হয়েছে। এই গল্পে যাপিত জীবন নানা দিক, বিশেষ করে গ্রামের মানুষের দারিদ্র্য, নিরাশা, সংগ্রাম এবং জীবনের প্রতি তাদের অটুট আশা ফুটে উঠেছে।
প্রান্তিক মানুষগুলো কখনো হার মানেননি, তাদের স্বপ্নগুলো যেন একটি নয়নচারা যা দারিদ্র্যের মধ্যেও জীবনের আশা নিয়ে আসে। গল্পে দেখা যায় যে কিভাবে এই মানুষগুলো নিজেদের স্বপ্ন এবং অভাবকে সামনে রেখে বাঁচতে চেষ্টা করে, তবে তাদের সংগ্রামের ফলাফল সবসময় ইতিবাচক হয় না। তাদের জীবনের বাস্তবতা একদিকে যেমন করুণ, তেমনি অন্যদিকে তারা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই চালাতে থাকে। এভাবেই নয়নচারা গল্পটি একটি বিশেষ সামাজিক বার্তা দেয়, যেখানে বৈরী সমাজে প্রান্তিক মানুষের যাপিত জীবন, তাদের সংগ্রাম এবং আশার চিত্রিত হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর এই গল্পের মাধ্যমে সমাজের তলানিতে থাকা মানুষের যন্ত্রণা, আশা এবং মানবিক সম্পর্কের গুরুর রূপকে পর্যবেক্ষণ করেছে, যা পাঠকের মনে এক গভীর ভাবনার সৃষ্টি করে। সৈয়দ ওয়ালিউল্লাহ নয়নচারা গল্পটি 1943 সালে দুর্ভিক্ষের পটভূমিতে রচিত, যেখানে সমাজের প্রান্তিক মানুষের দুর্দশা এবং শহরের নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পটি মূলত শোষিত মানুষের জীবন সংগ্রাম এবং শহরের নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরেছেন, যেখানে দারিদ্র মানুষের জন্য কোনো আশ্রয় নেই। গল্পে বৈরী সময়ের প্রান্তিক মানুষের জীবনচিত্র, দুর্ভিক্ষ ও অনাহার। গল্পের প্রধান চরিত্র আমু দুর্ভিক্ষের কারণে গ্রাম ছেড়ে শহরে আসে এক মুঠো ভাতের আশায়, কিন্তু শহরে এসে দেখে সেখানে সহানুভূতির কোনো স্থান নেই। শহরের হৃদয়হীনতা। আমু শহরের মানুষের কাছে সাহায্য চাইতে গেলে তারা তাকে তাড়িয়ে দেয়। দোকানদারের চোখে সে পাশবিকতা দেখতে পায়, সেখানে কোনো মানবিকতা নেই। গ্রাম ও শহরের বৈপরীত্য। আমু তার গ্রামে নয়নচারাকে গভীরভাবে অনুভব করে, যেখানে প্রকৃতি, নদী, শস্য সবকিছুই ছিল, কিন্তু শহরে সে দেখে কেবল ইট পাথরের অমানবিকতা। অস্তিত্বের সংকট। গল্পে আমুর ক্ষুধা, হতাশা এবং শহরের নিষ্ঠুরতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যা সমাজের নিম্নবিত্ত মানুষের বাস্তবতা প্রতিফলিত হয়েছে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।